এসএসসির ফল পেয়ে স্কুলে স্কুলে উল্লাস। সার্বিক পাশের হার ৮৩.৪%। প্রায় ১,৮৩,০০০ জনের জিপিএ পাস। রেজাল্টটা আমি বলবো আমার মার জন্য বেস্ট উপহার ছিল। অনেক বেশি প্রাউড ফিল হইতেছে, মা যেরকম বলতেছে সবার সামনে। অনেক কষ্ট সাফল্য একটা বাচ্চাকে নিয়ে, অনেক ভালো লাগতেছে। মাধ্যমিকে ছেলে পরীক্ষার্থী কমার কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। জানালেন মেধা বিকাশের লক্ষ্যে কারিকুলামে পরিবর্তন। রাজনৈতিক সংকট কাটেনি, বরং আরও ঘনীভূত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। দাবি, একতরফা শুনানি করে সাজা দেয়া হচ্ছে অনেক নেতাকর্মীকে। গাজীপুরের এক হাসপাতালে আধ ঘণ্টা লিফটে আটকে থেকে এক রোগীর মৃত্যুর অভিযোগ। তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসে আজ মুখরিত ছিল রাজধানী সহ দেশের সকল স্কুল প্রাঙ্গণ। মা বাবার কষ্টের প্রাপ্তি এসএসসির ভালো ফলাফল, এই কথাই ছিল সবার মুখে মুখে। শিক্ষা জীবনের ভবিষ্যৎ পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি ছেলেমেয়েরা ভালো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা অভিভাবক ও শিক্ষকদের। বহু কষ্টের অপেক্ষা, উৎকণ্ঠা আর প্রাপ্তির সমাপ্তি হলো। মায়ের চোখের জল, সন্তানের কান্না জড়িত উচ্চারণ, এ যেন অনেক অর্জনের কাহন। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার মাঝে এসএসসি বরাবরের মতো দারুণভাবে প্রভাব রাখে, তাই প্রাপ্তির খবরে উচ্ছ্বাসটা বেশিই থাকে। শিক্ষা জীবনের প্রথম একটি মাইল ফলকে কাঙ্ক্ষিত অর্জনের উচ্ছ্বাসও তাই কখনো কখনো বাঁধ ভাঙা। রেজাল্টটা আমি বলবো আমার মার জন্য বেস্ট উপহার ছিল। অনেক বেশি প্রাউড ফিল হইতেছে, মা যেরকম বলতেছে সবার সামনে, নিউজদের সামনে বলতেছে। রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের আনন্দ উদযাপনে বারবার উচ্চারিত হয় মা বাবার কষ্ট আর শিক্ষার্থীদের দীর্ঘ অধ্যাবসায়ের কথা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো তো অবশ্যই লাগে, বাট সবে তো শুরু। একটা মা অনেক কষ্ট সাফল্য একটা বাচ্চাকে নিয়ে, অনেক ভালো লাগতেছে। অনেক মায়েদের ত্যাগের পাল্লাটা সবসময় ভারী, আর মা দিবসে সন্তানরা ভালো এই ফলাফল মায়েদের জন্যই উৎসর্গ করলো। ওদের পরিশ্রমটা, ওদের কষ্টটা সার্থক হয়েছে রেজাল্টের মাধ্যমে। তো আমার কাছে মনে হয় আমার নিজের এফোর্ট থেকে বেশি মায়ের এফোর্ট বেশি। ঠিকমতো আজকে রেজাল্টটা পেয়েছি, অ্যান্ড আই হোপ এটা আমার কাছে বেস্ট একটা গিফট। আজকের মা দিবসের শ্রেষ্ঠ উপহার এটা। জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবে সন্তান আর ভালো মানুষ হবে, এমন প্রত্যাশাই অভিভাবকদের কণ্ঠে। ভালো ফলাফল করলেই হবে না, তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তোমাদেরকে দেশের জন্য, পরিবারের জন্য, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের সবার অক্লান্ত এই পরিশ্রম যেন ভবিষ্যৎ জীবনেও অম্লান থাকে, সেই প্রত্যাশা ছিল সবার। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৮৩.০৪%। এবছর মোট জিপিএ ৫ পেয়েছেন ১,৮২,৯৭২ জন শিক্ষার্থী। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। মন্ত্রী জানান, যশোর বোর্ডে সর্বোচ্চ পাশের হার ৯২.৩২%, ঢাকায় ৮৯.৩২, রাজশাহীতে ৮৯.২৫, বরিশালে ৮৯.১৩, ময়মনসিংহে ৮৪.৯, চট্টগ্রামে ৮২.৮০, কুমিল্লা ৭৯.২০, দিনাজপুর ৭৮.৪০ এবং সিলেটে ৭৩.৩৫% শিক্ষার্থী পাশ করেছে। এবছর মাদ্রাসা বোর্ডে ৭৯.৬৬% এবং কারিগরি বোর্ডে ৭৮.৯২% শিক্ষার্থী পাশ করেছে। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানসিকতার জায়গায় স্মার্ট প্রজন্ম স্মার্ট চিন্তা করবে, ছাত্রছাত্রীরা গতানুগতিক মানসিকতার বাইরে চিন্তা করবে, এমনটাই প্রত্যাশা তার। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল ৮৩.০৪%।
বিগত 2023 সালে সেটি ছিল 80.39%। পাশের হার বৃদ্ধি পেয়েছে 2.65%। এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকৃতকার্যদের মন খারাপ না করে আস্থা নিয়ে আবার চেষ্টা করার কথা বলেছেন তিনি। সকালে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শেখ হাসিনা বলেন, এবারের গুরুত্বপূর্ণ ভূমিকা মেয়েদের। ছাত্রীর সংখ্যা বেশি হওয়া ভালো দিক হলেও ছাত্রের সংখ্যা কম কেন খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ডিজিটালি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করছি। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিশেষ করে মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে। শুধুমাত্র যে সাদাসিধা এমএ বিএ পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার প্রবণতা থেকে বেরিয়ে নিজস্ব মেধা মনন বিকশিত করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে সে কারণ খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে গত 15 বছরে সরকারের বহুমুখী কর্মকাণ্ড তুলে ধরেন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা নিয়ে ভুল ধারণার মধ্যে আছে আওয়ামী লীগ। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট কমেনি মোটেও, বরং আরও ঘনীভূত হয়েছে। গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আদালতকে ব্যবহার করে একতরফা শুনানিতে অনেক বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। ফখরুল দাবি করেন, জনগণের অধিকার রক্ষা নয়, ক্ষমতায় টিকে থাকাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। অনেকেই মনে করেন ৭ জানুয়ারির পর কেটে গেছে দেশের রাজনৈতিক সংকট, ভোট বর্জন করে কিছুটা বিপাকে বিএনপি। যদিও বিএনপি মহাসচিব বলছেন, কাটেনি সংকট, বরং প্রকট হয়েছে আরও। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। গুলশানে সংবাদ সম্মেলন করে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে ক্ষমতাসীনরা। চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না হয়, বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, ফেইল্ড স্টেট হয়ে গেছে। মির্জা ফখরুলের অভিযোগ, নামমাত্র শুনানি করে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে, কোনো শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব কথা বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও। আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা
আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের লিফটে আটকে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে মেডিকেলের ৩ নম্বর লিফট বন্ধ হয়ে মমতাজ বেগম মারা যান। রোগীর স্বজনরা জানান, শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে তিনি হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। হঠাৎ অসুস্থ বোধ করায় ট্রলি করে তাকে হৃদরোগ বিভাগে নেওয়ার সময় লিফটটি আটকে যায়। রোগীর স্বজনদের অভিযোগ, লিফটে থাকা ফোন নম্বরে বারবার কল করেও কর্তৃপক্ষ থেকে তৎপরতা না পেয়ে 999-এ যোগাযোগ করেন তারা। 45 মিনিট পর লিফটে আটকা 3 জন বের হতে পারলেও মমতাজ বেগমকে বের করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা লিফটের দরজা ভেঙে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 3 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইমার্জেন্সি যে বেলটা ওইটা আমরা প্রেস করছি, দেন টেকনিশিয়ানসদের আমরা ফোন দিছি, অপারেটরদের ফোন দিছি, ওরা কোনো রেসপন্স করে না। ওই জায়গা দিয়ে আমাদেরকে না বাইর কইরা বা কোনো ব্যবস্থা না কইরা উনি আবার লিফট একবারে তালা মাইরা দিচ্ছে। এই তদন্ত কমিটির আমরা বলছি যে 3 দিনের ভিতরে এটা করতে হবে। এর ভিতরে আমরা কেউ রেখেছি, প্রকৌশল বিভাগকেও রেখেছি, এটা তদন্ত করে এটা বের করতে হবে। দর্শক, লিফটে আটকে রোগী মৃত্যুর বিষয়ে আরও জানবো। গাজীপুর থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, রোগী মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা কি? কিছুক্ষণ আগে যিনি উপপরিচালক তিনি কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে। তবে আমি একটি বিষয়ে যুক্ত করি শাওন, সেটি হচ্ছে যে আমার পিছনে যে লিফটগুলো দেখতে পাচ্ছেন, এখানে 4টি লিফট এবং অন্য দুপাশে 2টি লিফট, মোট 6টি লিফটে কিন্তু যিনি উপপরিচালক তিনি বলছিল যে 3 শিফটে 9 জন থাকার কথা। কিন্তু এখানে যারা এই লিফট ব্যবহারকারী অর্থাৎ রোগী, স্বজন, ডাক্তার, আমরা কিন্তু একাধিক ব্যক্তির সাথে কথা বলেছি, তারা কিন্তু স্পষ্ট বলছে যে এখন পর্যন্ত লিফটম্যানের কেউ চোখে দেখে নাই এবং চোখে পড়েও নাই, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। তবে এখানে এই লিফট ব্যবহার অথবা সেবা নিতে যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা আসে বা স্বজনরা আসে, তারা কিন্তু আসলে লিফটে যে বাটনগুলি রয়েছে 1, 2, 3 সেই কত তলা যাবে সেটিও কিন্তু অনেকে জানে না। এতে করে কিন্তু আমরা দেখেছি লিফটের ভিতরে একটি ফ্যান রয়েছে এবং লিফটের যে বাটনগুলি রয়েছে সেই বাটনে কিন্তু অনেক জায়গায় কিন্তু উঠে গেছে, এমন চিত্রকে দেখেছি। তবে এখানে যে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি পরিচালক বলছে যে লিফটম্যান আছে কিনা বা ছিল কিনা সেই বিষয়টি সিসি ক্যামেরা থেকে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু একটি তদন্ত কমিটি হয়েছে, সেখানে 3 কর্মদিবসে সে তদন্ত রিপোর্ট দেবে, সেই ক্ষেত্রে আমরা চূড়ান্তভাবে জানতে পারবো আসলে মূল ঘটনা আসলে কি জানা যাবে তখন। ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিপ্ট আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ অজিউল্লাহ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের বিতরণ সংযোগের পাইপ ফেটে আগুনের ঘটনা ঘটেছে। সকালে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ চলছে। রাস্তা খুঁড়ে পাইলিং করার সময় তিতাস গ্যাসের বিতরণ সংযোগের পাইপ ফেটে আগুন লেগে যায়। এ সময় রাস্তার পাশের একটি ভবনের প্লাস্টিকের স্টোরেজের বেশ কয়েকটি লাইন ও বিদ্যুতের তার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় 8-9টি টিনের দোকানও। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ ওই এলাকার মূল বিতরণ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু পুরো শেষ হয়ে গেছে ভাই। আমি রাস্তার ফকিতে গেছি ভাই, আমার আর কিছু না, আমার 15-20 লাখ টাকা মাল পুড়ে গেছে ভাই। 50,000 টাকার মতো শেষ। আমার গায়ে জামা ছাড়া আমার কিচ্ছু নাই। কারেন্টের 3 বার বাস্ট হওয়ার পর আগুন লেগে যায়। আগুন থেকে বাসাবাড়ির দোকান থেকে 5 তলা চলে যায়। মেইন লাইন বন্ধ করার কারণে আগুন নির্বাপন কিন্তু সহজ হয়েছে। কারণ গ্যাসের যে এই ধরনের লাইনের যে পরিমাণ ফ্লো থাকে, গ্যাসের লাইন বন্ধ না করলে এটা নির্বাপন করা সম্ভব হতো না।
রাজধানীর দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পার্শ্ববর্তী দেশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তদেশীয় চক্র গড়ে তুলে এই অপরাধ চক্র সংগঠিত করে আসছিল এই চক্র। এ পর্যন্ত চক্রটি 10 জনকে ভারত পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। অতিরিক্ত কমিশনার জানান, ভুক্তভোগীকে সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত চক্রটি। প্রথমে বিদেশে চাকরি দেবার কথা বলে প্রলুব্ধ করা হতো, পরে কৌশলে ভারত নিয়ে তাকে নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো এখন থেকে গেট লক পদ্ধতিতে চলবে। সকাল থেকে চালু হয়েছে এই ব্যবস্থা। এই পদ্ধতিতে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তোলা নিষেধ। এখন থেকে তা কঠোরভাবে মানতে হবে চালকদের। মহাখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, কর্মীটোলা, খিলক্ষেত, সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে। যেসব পরিবহন নির্ধারিত এই 5 স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ। যাত্রীরাও যেন এসব স্থান ছাড়া যত্রতত্র হাত উঠিয়ে বাসে না ওঠে, সেই ব্যাপারে অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ। আমাদের এরিয়াতে আমরা যাতে যানজট না হয় সেই চেষ্টাটা আমরা করতেছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ড্রাইভার এবং শ্রমিককে বেতনের মধ্যে আনতে পারি এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত যদি আমরা সকল জায়গায় আমরা গেট বন্ধ রেখে চলাফেরা করতে পারি এবং আপনার যে রুট ফ্র্যাঞ্চাইজের যে কাজটি যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে আশা করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। রাজধানীর উত্তরায় যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনায় নাজমুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন। আগামীকালের মধ্যে তাকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছেন আদালত। একই সাথে এই মামলার পরবর্তী শুনানি 14 মে ধার্য করা হয়েছে। আদেশে আদালত বলেন, এই ঘটনায় আইনজীবীদের সম্পৃক্ততা আছে কিনা সেটিও যাচাই বাছাই করে দেখা হবে। নাজমুলের এই আয়নাবাজির ঘটনাটি বেরিয়ে এসেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে। সেই প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মঞ্জেল মোর্শেদ। ভবিষ্যতে যেন একজনের বদলে অন্যজন জেল না খাটে, সেই ব্যাপারে আদালত নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবেন বলেও প্রত্যাশা তার। মিডিয়ায় যে সংবাদ হয়েছিল যে আয়নাবাজির সম্পর্কে, অর্থাৎ এক আসামির জায়গায় আর এক আসামি জেল খেটে বেরোয় আপিল করেছে, প্রকৃত আসামি তার জেল হলেও সে কিন্তু গ্রেপ্তার হননি। এই বিষয়টির উপরে তো আদালতে আমরা আবেদন করেছিলাম 24 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানি পরশুদিন রেখেছেন। অন্যান্য বিষয়ে আদালত পরশুদিন অন্যান্য বিষয়ে আদেশ দেবেন।